শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন। চলতি বছর মব সন্ত্রাসে রেকর্ড মৃত্যু ছাড়িয়ে গেছে আগের বছরকেও, বেড়েছে সাংবাদিক নিপীড়নও। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। সেনাবাহিনীর একটি গান ক্যারেজে সংসদের দক্ষিণ প্লাজায় রাখা হয় খালেদা জিয়ার মরদেহ। তিনি 3 বার এই সংসদে সংসদ নেতা এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। বেলা 3টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। অভিজ্ঞরা বলছেন এটি সম্ভবত দেশের ইতিহাসের বৃহত্তর শেষকৃত্য অনুষ্ঠান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান। এই রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে উপস্থিত ছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, দেশটির স্পিকার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানদ্দা শর্মা, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো টি এন ধুঙ্গেল, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। চলতি বছরের অন্যতম গুরুতর মানবাধিকার লঙ্ঘন ছিল মব সন্ত্রাস করে গণপিটুনিতে হত্যাকাণ্ড। এ বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মব সন্ত্রাসে কমপক্ষে 197 জন নিহত হয়েছেন। এর আগের বছর মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হন অন্তত 128 জন। 31 ডিসেম্বর সকালে 2025 সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের এক পর্যবেক্ষণে এসব তথ্য জানানো হয়। আজকের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়কালে কমপক্ষে 293 জন নাগরিক মব সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন। মব সন্ত্রাস করে নারী, পুরুষ, ধর্মীয় সংখ্যালঘু ও প্রান্তিক অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা, বাউল সম্প্রদায়ের মানুষ সহ অনেক মানুষকে হেনস্থা করা হয়েছে। মারধর, জুতার মালা পরানোর ঘটনাও ঘটেছে। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণ গণনায় আজ 31 ডিসেম্বর হাইকোর্টের একজন বিচারপতি কিংবা অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা বিচারপতি হওয়ার যোগ্য কোনো গণ্যমান্য ব্যক্তির নেতৃত্বে একটি কমিশন পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোষকৃত গণহত্যার পরিমাণ ও ব্যাপকতা সম্পর্কে তদন্ত করবে। এদিন মন্ত্রিসভায় এক বৈঠকে অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ভারতের একজন সরকারি মুখপাত্র কলকাতায় সাংবাদিকদের বলেন, বাংলাদেশে মোতায়েনকৃত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সমস্ত ব্যাটালিয়নকে আগামী 2-1 দিনের মধ্যে ভারতে ফিরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, 14 দিন ব্যাপী পাক ভারত যুদ্ধে সীমান্তরক্ষী বাহিনীর প্রায় 100 সদস্য নিহত এবং 500 সদস্য আহত হয়েছে।
নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেন, বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী পাকিস্তানি সৈন্যদের বিচারের উদ্দেশ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে কিনা সে ব্যাপারে বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। জনাকীর্ণ সেই সাংবাদিক সম্মেলনে বক্তৃতাকালে ইন্দিরা গান্ধী বলেন, ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ চায় না, চায় শান্তিতে বসবাস করতে। তিনি ভারতের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। ভারত মার্কিন সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইন্দিরা গান্ধী বলেন, পাক ভারত সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির জন্যই সাম্প্রতিককালে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। এবছর ৩৮১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে। এ সময় দুর্বৃত্তদের মাধ্যমে হত্যার শিকার হয়েছেন ৩ জন সাংবাদিক এবং দেশের বিভিন্ন জায়গা থেকে রহস্যজনকভাবে 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর আইন ও সালিশ কেন্দ্রের বাৎসরিক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। সেখানে এমন তথ্য উঠে এসেছে। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা নির্যাতিত, হয়রানি বা হুমকির শিকার হন অন্তত 23 জন। প্রাণনাশের হুমকি পান 20 জন সাংবাদিক। প্রকাশিত সংবাদ বা মতামতকে কেন্দ্র করে মামলার সম্মুখীন হন কমপক্ষে 123 জন। পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হন 118 জন সাংবাদিক। এ সময়কালে দুর্বৃত্তদের দ্বারা হত্যার শিকার হন 3 জন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে রহস্যজনকভাবে 4 জন সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনা ঘটে। বিশ্বজুড়ে সংঘাত আরও বেড়েছে 2025 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবছরে বিভিন্ন অঞ্চলে রেকর্ড সংখ্যক সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। তাতে বেড়েছে অস্থিরতা। গাজা, ইউক্রেন ও সুদান ছিল এবছর বড় সংঘাতের কেন্দ্র। পাশাপাশি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মিয়ানমার এবং কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ও উত্তাপ ছড়িয়েছে। চতুর্থ বছরে প্রবেশ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইসরায়েল ইরানের সংঘাতে নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্র এবছর ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে। ভেনেজুয়েলার নৌযানগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে যাচ্ছে। মে মাসে ভারত পাকিস্তান, জুনে ইরান ইসরায়েল এবং জুলাইয়ে কম্বোডিয়া থাইল্যান্ডের মধ্যে সংঘাত তীব্র হয়। মাঝখানে যুদ্ধবিরতির পর বছরের শেষ দিকে ডিসেম্বরে আবার দুই দেশের কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। বাংলাদেশ, আর্মেনিয়া, বুলগেরিয়া, ডিআর কঙ্গো, ইকুয়েডর, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, হাইতি, পেরু, সোমালিয়া ও দক্ষিণ কোরিয়া এবছরও ছিল অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। জিনজির নেতৃত্বে এবছর প্রতিবাদের ঢেউ দেখেছে বিশ্ব। বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। জেনজি নেতৃত্বাধীন বিক্ষোভ দেখেছে আলজেরিয়া, বুলগেরিয়া সহ আরও কয়েকটি দেশ। নেপাল ছাড়াও মাদাগাস্কারে সরকারের পতন ঘটেছে। আফ্রিকার বেশ কয়েকটি দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। 21 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নজিরবিহীন বাণিজ্য যুদ্ধ শুরু করেন। তাতে গত 100 বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশ যুক্তরাষ্ট্র তাদের রপ্তানি পণ্যের উপর শুল্কের চাপ পড়েছে। অনেক ক্ষেত্রেই এই হার 50% পর্যন্ত বেড়ে গেছে। মাত্র 10 মাসে 8 যুদ্ধের অবসান ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে ট্রাম্প ইরানে পারমাণবিক হুমকি, ধ্বংস, গাজার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে 3000 বছরের মধ্যে প্রথম শান্তি আনার দাবি করেছেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। 1992 সালে বহুজাতিক ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালে বাংলাদেশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে কার্যক্রম পুনর্গঠনের মাধ্যমে সরকারের উদ্যোগে ইস্টার্ন ব্যাংক গঠিত হয়। নবগঠিত ব্যাংকটির মূলধনের 60% দেয় সরকার। বাকি মূলধনের সমমূল্যের শেয়ার দেওয়া হয় বড় আমানতকারীদের। বর্তমানে ইস্টার্ন ব্যাংক দেশের শীর্ষ মডেল ব্যাংকগুলোর একটি। প্রায় 33 বছর পর এই একই আদলে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন আরেক ব্যাংক গঠনের স্কিম বা নীতিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। সংকটে পড়া 5 ইসলামী ব্যাংককে একীভূত করে এই ব্যাংক গঠন করা হচ্ছে। পাশাপাশি নতুন ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়েছে। স্কিম অনুযায়ী নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে 40,000 কোটি টাকা। এর পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। ইতোমধ্যে সরকার 20,000 কোটি টাকার মূলধন দিয়েছে, যা রেজুলেশন স্কিমে কস্ট ঋণের শেয়ার হিসাবে বিবেচিত হবে।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ব্যাটসম্যান ডেমিয়ান মার্টিন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে বর্তমানে কৃত্রিম কোমায় রয়েছেন তিনি। 54 বছর বয়সী মার্টিন 1992 সালে থেকে 2006 সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে 67টি টেস্ট এবং 208টি ওয়ানডে খেলেছেন। গত সপ্তাহে বক্সিং ডের দিন অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।